ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বিএনপি। সংস্কারের বিষয়ে আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করার দাবি সালাউদ্দিনের। ইসির সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। আলোচনায় থাকছে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন সহ বিভিন্ন বিষয়। সীমাবদ্ধতার মধ্যে বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান আইন উপদেষ্টার। রাজনৈতিক বক্তব্য পরিহারের পরামর্শ। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল। শাহজাহান খানের হুমকির প্রেক্ষিতেই হ্যান্ডকাফ করানোর দাবি। দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। গির্জায় গির্জায় প্রার্থনা সহ নানা আয়োজন। এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে মুমিনুল শান্তর পার্টনারশিপে শুরুর ধাক্কা কাটালো বাংলাদেশ। বড় স্কোর করার ইঙ্গিত টাইগারদের। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৫ কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে স্বচ্ছতার সঙ্গে আন্তরিকভাবে বিএনপি সরকারকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি। বলেন, গেল সংলাপের বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনার পর যে সিদ্ধান্ত এসেছে তা আজ তুলে ধরবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। ৫ কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনার আজ শেষ হওয়ার আশা জানান তিনি। এর আগে গেল ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠন সহ নানা বিষয় আলোচনা করতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে। গেল বৃহস্পতিবার ইসি সচিব বরাবর নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দেয় এনসিপি। সেই বিষয়টি নিয়েও আলোচনার কথা রয়েছে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই ১৯ জনের পরবর্তী হাজিরের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ সাবেক ১১ জন মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনিকে হাজির করা হয়েছে। এছাড়া সাবেক একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর আহসানকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। রোববার সকালে হাইকোর্ট মাজার গেটে প্রায় শতাধিক স্বজনরা এই মানববন্ধন করেন। বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের ৮ মাস পেরিয়ে গেলেও এখনো চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা ৫ আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে।
যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। মায়ের ডাকে সংগঠকরা জানালেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়েছেন। আমরা অন্তত দৃশ্যমান বিচার শুরু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। 17 বছর গুম ও খুনের শিকার হয়েছে, তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাদের সন্ধানের দাবিতে এবং মুক্তির দাবিতে আজকে আমাদের মানববন্ধন। উপজেলার সভাপতি ছিলেন এবং রানিং চেয়ারম্যান ছিলেন। 2011 সালে জয়দেবপুর চৌরাস্তা থেকে ওনারও গুম করে নিয়ে গেছে। আমরা ওনার সন্ধান চাই। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বল নামে যেটা সবাই বেশি চেনে, সেই জায়গায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝাই সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটার সাথে আমরা একমত নই। ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত নয়, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে। সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে নাগরিকতন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়। এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, জনপ্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। আর এরপরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি। এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল, যেহেতু ধর্ম নিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব, সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম
ফয়েজের মামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী জজদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, কোনো মামলা তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয়। এ সময় দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। পরে বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়াতে সতর্ক করে নিরপেক্ষভাবে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান আইন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগের নানা সীমাবদ্ধতার মধ্যেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যেই মামলা তদন্তের মধ্যে থাকে সেই মামলার ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দেওয়া বা এই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার শুধুমাত্র পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তো আমরা যখন এই জুলাই হত্যাকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সমস্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়াট মামলা করেছিল, আমি আমার দায়িত্ব নেওয়ার পরপরই তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনকার যে আইজিপি ছিলেন, ওনাদের সাথে বৈঠক করে রিকোয়েস্ট করেছিলাম এই মামলাগুলোর ক্ষেত্রে তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এ সময় হ্যান্ডকাফ পরিয়ে আদালতে তোলার বিচারকের কাছে নালিশ করেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এই প্রথম শাহজাহান খান ও আনিসুল হক আইনি অধিকার নিয়ে আদালতের সামনে নিজেদের কথা বলার সুযোগ পেলেন। এর প্রেক্ষিতে প্রসিকিউশন আদালতে জানান, পুলিশকে নিবংশ করার হুমকি দেওয়ায় নিরাপত্তার স্বার্থে হ্যান্ডকাফ পরানো হয়। প্রসিকিউশন আরও জানায়, মানবতাবিরোধী অপরাধের প্রধান মামলা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে শেখ হাসিনার শাসনামলে ১৬ বছর গুমের মামলা তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ শুরু হয়। এ সময় ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, উপসহকারী প্রকৌশলী পদ শুধু ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষণ সহ ৬ দফা দাবি জানায় তারা। এ সময় নানাভাবে প্রশাসন সময়ক্ষেপণ করে দাবি নিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৮ মাস যাবৎ ৬ দফা দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার পক্ষ থেকে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগত সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ জন থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বিবাদের জেরে ছুরিয়াঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হয়। পারভেজকে নিজেদের কর্মী দাবি করে বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর ২ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান, এই ৫ জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে গভীর শ্রদ্ধা, বিশ্বাস ও ধর্মীয় নানা আয়োজনে। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় এই দিনটি পালন করছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে।
সহকর্মী তন্দ্রা তারুণ্য এবং ইলিয়াস আহমেদকে সঙ্গে নিয়ে টুম্পা আফরোজের রিপোর্ট। মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন যিশু। খ্রিস্ট ধর্ম মতে এদিনেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল শাসক গোষ্ঠী, আর মৃত্যুর তৃতীয় দিন অর্থাৎ আজকের এই দিনে ফিরে পেয়েছিলেন জীবন। তাই এই দিনটিকে খ্রিস্টান সম্প্রদায় পালন করে ইস্টার সানডে হিসেবে, যা তাদের কাছে এক পবিত্র উৎসব, ঈশ্বরের করুণা ও মানবজাতির মুক্তির বার্তা। দিনটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বাইবেল পাঠ, সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা ও আশীর্বচনে মুখর হয়ে ওঠে গির্জা চত্বর। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। গির্জাগুলোতে ছিল সাজ সাজ রব। অংশগ্রহণ করেন সব বয়সী ধর্মপ্রাণ মানুষ। পবিত্র এ দিনে খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা করেছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের জন্য। এবছর আমরা খুব ভালো একটা পরিবেশে সারা বাংলাদেশে পাস্কা পর্বটা পালন করা হয়েছে। আমাদের পোপ আমাদেরকে বলেছেন ইস্টার সানডে আমরা যেন প্রার্থনা করি প্যালেস্টাইনের শান্তির জন্য। অনেক মানুষ, নিষ্পাপ শিশু, তো পোপের ব্যাপারে খুব কনসার্ন এবং আমরা যারা খ্রিস্টান আমরাও কনসার্ন। এদিকে নানা আয়োজনে ময়মনসিংহ নগরীর ভাটিকাসর সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় হয় বিশেষ প্রার্থনা। পরে বাইবেল পাঠ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। প্রার্থনা শেষে গির্জা প্রাঙ্গণে আনন্দ খোশকল্পে দিনটি পরিবার ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করেন তারা। অনেক মজা করছে, কারণ মৃত্যুবরণ করে কেউ উঠতে পারে না। উনি গৌরব হয়, উনি প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে। পুনরুত্থানের মাধ্যমে আমরা স্বর্গের যে দ্বার উনি খুলে দিচ্ছেন, সেটাই হলো মূল মাহাত্ম্য। কিন্তুতে আমরা আসলে প্রার্থনা করি সবার জন্য, এই আমাদের জন্য এই উপবাসকালে আমরা সবার সুখ সমৃদ্ধি, তারপরে আমরা যেন সবাই মিলেমিশে একত্র করতে পারি। দৃঢ় বিশ্বাস আর প্রার্থনায় উদ্ভাসিত আজকের দিনটি হয়ে উঠেছে আশার প্রতীক, মৃত্যুকে জয় করার মহান বার্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরে নড়িয়া পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। রোববার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাই আদেশ জারি করেন। প্রশাসন জানায়, শরীয়তপুরে নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে চরপড়া জায়গায় 10 কোটি ঘনফুট বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। গেল 6 এপ্রিল থেকে বালু কাটা শুরু করেন ঠিকাদার নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। কিন্তু বিএনপি আরেকটি পক্ষ এর বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করে। ঠিকাদার ফরিদ আহমেদের নেতৃত্বে বালু কাটায় পক্ষে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করে নড়িয়া উপজেলা প্রশাসন। বিশেষ করে দুইটি বিপক্ষ তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। আমরা নড়িয়াবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্যই আমরা 144 ধারা জারি করেছি।